পাঠ করছি মাধবী ভট্টাচার্যের লেখা গল্প জ্যাঠাইমা। সকালবেলা তাড়াহুড়ো করে ঘরের কাজ সারছিলাম। অসীমের অফিস, বাবলুর স্কুল, এই সময়টা শ্বাস ফেলার সময় থাকে না আমার। বাবলুকে নিয়ে অসীম বেরিয়ে গেলে তখন দম ফেলার সময় হয় আমার। গুছিয়ে বসে চা জল খাবার খাই, একটু খবরের কাগজ পড়ি, টিভি দেখি। আমার সঙ্গে বসে মিনতিও চা খায়। তারপর রান্নার কাজে লেগে যায় ও। কী রান্না করতে হবে আমার কাছ থেকে জেনে নেয় আগে। বিকেল 5টার ভিতরেই বাড়ি চলে যায় ও। সকাল 9টাতে ঢোকে। আজও অসীম আর বাবলু বেরিয়ে যেতে চা খেয়ে আমি খবরের কাগজ নিয়ে বসেছি ভেতরের ঘরে, মিনতি রান্নাঘরে। তখন বেল বেজে উঠল। কে এলো আবার? মিনতি দরজা খুলে দিল, শুনতে পেলাম। একটু পরে মিনতি আমার কাছে এসে বলল, বৌদি, একজন তোমার সঙ্গে দেখা করবে বলে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকায়নি, দেখো গিয়ে। বলেই নিজের কাজে চলে গেল মিনতি। আমি অবাক হলাম। কে দেখা করতে এলো? উঠে গেলাম দেখতে। একটা 17-18 বছরের ছেলে কুণ্ঠিত মুখে বাইরে দাঁড়িয়েছিল। ওর পোশাক, চেহারা, দাঁড়ানোর ভঙ্গি সব কিছু দেখেই বেশ বোঝা যাচ্ছিল বেশ অভাবী পরিবার থেকে এসেছে। এ আমার কাছে কি চায়? আমি একটু বিরক্ত হয়েই বললাম, কি চাই তোমার? বলছি, আগে একটু জল দেবেন, বড্ড তেষ্টা পেয়েছে। খুব সংকুচিত ভঙ্গিতে বলল ছেলেটা। এবার আমি লজ্জা পেলাম একটু। সত্যি ছেলেটা ঘামছে দরদর করে। কালো মুখটা আরও কালো হয়ে উঠছে রোদের তাপে। আমার বাবলুর থেকে কতই বা বড় ও। বেচারা অভাবের চাপে নিশ্চয়ই কোনো সাহায্য চাইতে এসেছে। আমি ওকে বললাম, ঘরে এসে বসো, জল দিচ্ছি। ছেলেটাকে ঘরে বসিয়ে পাখাটা চালিয়ে দিলাম। তারপর ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে দিলাম ওকে। ঢকঢক করে এক নিঃশ্বাসে জলটা খেয়ে হাতের উল্টো পিঠ দিয়ে মুখের ঘাম মুছে নিয়ে আমার দিকে তাকিয়ে লাজুক হাসল ছেলেটা। তারপর বলল, ঠাম্মা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। ঠাম্মা? কে ঠাম্মা? অবাক হয়ে বললাম আমি। ঠাম্মা বলেছেন, জ্যাঠাইমা বললেই নাকি আপনি চিনবেন ঠাম্মাকে। না, চিনতে পারছি না তো। এবার যথেষ্ট বিরক্ত আমি। ছেলেটা এবার একটা চিঠি বাড়িয়ে দিল আমার দিকে। আমি কৌতূহলী হয়ে চিঠিটা হাতে নিলাম। ছোট্ট একটা চিঠি অতীতের এক দরজার পর্দা যেন সরিয়ে দিল আমার চোখের সামনে থেকে। সব কিছু চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল একেবারে। স্নেহের মিতু, আমাকে হয়তো তোমার মনে নেই, তবু মনে করিয়ে দেবার চেষ্টা করছি। মনে পড়ে কমলা জ্যাঠাইমার কথা? তোমার দাদুর গ্রামের বাড়িতে আমরা আশ্রিত ছিলাম। মনে পড়ে গো মা? তুমি বিয়ে করে সংসারী হয়েছ, সব খবরেই কানে এসেছে আমার। তোমার কাছে একটা আর্জি আছে আমার। বিনয়কে তোমার কাছে পাঠালাম, আমার বড় নাতি। এবারে 12 ক্লাস পরীক্ষায় পাশ দিয়েছে। লেখাপড়ায় খুব মাথা ওর। কলেজে ভর্তি হতে চায়, কিন্তু ভর্তির ফিস দেবার টাকা নেই, বইপত্র কেনারও টাকা নেই। পারো যদি কিছু টাকা দিয়ে সাহায্য করো ওকে, যাতে ওর পড়াশোনাটা বন্ধ না হয়। ইতি তোমার জ্যাঠাইমা। আমার চোখের সামনে স্নেহময়ী একজনের মুখ ভেসে উঠল। গায়ের কালো রঙের সাথে মিলিয়ে বড় বড় কালো দু চোখের অধিকারিণী সেই নারী একসময় আমার বড় প্রিয় ছিল, বড় কাছের ছিল। অশিক্ষিত হলেও মনের দিক দিয়ে তিনি অনেকের চেয়েই শ্রেষ্ঠ ছিলেন। আমি সামনে বসে থাকা কমলা জ্যাঠাইমার নাতি বিনয়ের দিকে তাকালাম। বললাম, জ্যাঠাইমা কেমন আছেন? চিঠিটা কে লিখল? আমি লিখেছি। ঠাম্মা যেরকম বলেছেন সেরকমই লিখেছি। আর ঠাম্মার শরীর বেশি ভালো নয়, অসুখ লেগেই থাকে সবসময়। সলজ্জ হাসল সে। আমি 2500 টাকা এনে ওর হাতে দিলাম। ভাগ্যিস সংসার খরচের টাকা থেকে সরিয়ে কিছু টাকা জমিয়ে রেখেছিলাম। ওকে বললাম, আরও যদি দরকার হয় পরে এসে নিয়ে যেও। খুশি হয়ে মাথা নাড়ল ছেলেটা। আমি ওকে জল খাবার খাইয়ে দিলাম পেট ভরে। চলে গেল ও। বিকালে অসীম ফিরতে সব কথা বললাম ওকে। সে তো রেগে গেল খুব। ছেলেটা এসে বলল, আর তুমি অমনি দিয়ে দিলে? কোথাকার কোন জ্যাঠাইমা, তার জন্য দরদ উঠলে একেবারে। এবারে দেখো আরও কতবার সাহায্য চাই ওরা। পারবে তো দিতে বারবার? পারলে দেব, নইলে নয়। জ্যাঠাইমা জোর করেছেন নাকি আমায়? আর তার সম্বন্ধে এভাবে কথা বলবে না তুমি। তিনি আমার কাছে কি, তুমি বুঝবে না সেটা। বলতে বলতে আমার গলা ভারী হয়ে এসেছিল বুঝি। অসীম এক পলক তাকালো আমার দিকে, আর কিছু বলল না।
তাকে জ্যাঠাইমার কথা বলেছিলাম কয়েকবার, তাই হয়তো কিছু একটা আন্দাজ করে নিল। 5 বছর বয়সে আমার মা মারা যেতে বাবা ছোট্ট আমাকে সামলাবেন নাকি অফিস সামলাবেন এই চিন্তায় ব্যতিব্যস্ত ছিলেন। তখন আমাকে গ্রামে দাদুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন এই সমস্যার সমাধানের জন্য। দীর্ঘ 7 বছর গ্রামের বাড়িতে কাটিয়েছিলাম আমি। 12 বছর বয়স হতে বাবা আবার আমাকে তার কাছে নিয়ে গিয়েছিলেন। আমার ঠাম্মা ছিলেন না, দাদু, এক পিসি আর এক কাকু ছিলেন বাড়িতে। পিসি সারাক্ষণ নিজের পড়াশোনা আর কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, কাকুও তেমন। আমাকেও কড়া শাসনে আর নিয়মে রাখা হতো। দাদু একটু গম্ভীর মতো ছিলেন, তাই আমি বেশি ওনার কাছে ঘেঁষতাম না। ওই নিরানন্দ পরিবেশে সদ্য মাতৃহারা আমার ছোট্ট বুকটা হু হু করত মায়ের কথা মনে করে। বাবার উপর অভিমান হতো আমাকে এখানে একা রেখে চলে গেছেন বলে। সেই বাড়িতে দিন 10 কাটানোর পর একদিন এক নির্জন দুপুরে মায়ের কথা মনে করে ছাতের ঘরে লুকিয়ে বসে কাঁদছি। হঠাৎ এক নরম হাত জড়িয়ে ধরল আমাকে। চমকে তাকিয়ে দেখি খুব কালো একজনকেও মিষ্টি হাসছে আমার দিকে তাকিয়ে। আমার মনে পড়ল এনাকে আগেও দেখেছি আমি, তবে বুঝতে পারিনি ইনি কে হন আমাদের। আসলে দাদুর বাড়িতে নানা লোকের ভিড় থাকতো সবসময়, তাদের কাউকেই চিনতাম না আমি। ওই মিষ্টি হাসির মহিলা নরম দুহাতে আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলেছিলেন, কেন কাঁদছো গো মা? মায়ের কথা মনে পড়ছে? কেঁদো না, এসো আমার সঙ্গে আমার ঘরে এসো, আমার বিধু নিধুর সঙ্গে খেলবে এসো। মহিলা আমাকে কোলে করে তার ছোট্ট ঘরটাতে নিয়ে গিয়েছিলেন আমাকে। তার কোলে চড়ে তাকে জাপটে ধরে আমার কেবলই মনে হচ্ছিল, এই তো মা, মাকে ফিরে পেয়েছি আমি। সেই থেকে শুরু, কমলা জ্যাঠাইমার গা ঘেঁষে ঘেঁষে বড় হতে লাগলাম আমি। মায়ের মতো করেই আমাকে স্নেহের বাঁধনে জড়িয়ে রাখতেন তিনি। বলতেন, আমার বড্ড মেয়ের শখ ছিল, তোকে পেয়ে সেই শখ পূরণ হলো আমার। তুই তো আমার মেয়ে, আমার ছোট্ট সোনা মেয়ে। আমি আহ্লাদে গলে গিয়ে তার কোলে চড়ে গলা জড়িয়ে ধরতাম আর চোখ বন্ধ করে ভাবতাম, এই তো আমার মা। মাকে হারানোর যন্ত্রণা একটু একটু করে কমে আসছিল যেন আমার। আস্তে আস্তে জানতে পেরেছিলাম আমাদের বহু দুঃসম্পর্কের আত্মীয়তা তাদের সঙ্গে। কমলা জ্যাঠাইমার বর খুব গরিব ছিলেন, তাই বউ আর 2 ছেলেকে নিয়ে দাদুর কাছে আশ্রয় চেয়েছিলেন তিনি। নিচের তলায় 2টো ঘরে তাদের থাকতে দিয়েছিলেন দাদু, কিন্তু রান্নাবান্নার ব্যবস্থা তাদের নিজেদেরই করতে হতো। আমি বুঝতাম আমার পিসি আর কাকু পছন্দ করতো না, আমি ওদের সাথে মিশলে আমাকে বারণ করতো ওদের ঘরে যেতে। আমি অবশ্য শুনতাম না, সুযোগ পেলেই দৌড়ে চলে যেতাম ওদের ঘরে। মনে পড়ে কতদিন কমলা জ্যাঠাইমা শুধু গুড় আর তেঁতুল দিয়ে ভাত খেতে দেখেছি আমি। আমিও যখন বায়না করতাম গুড় তেঁতুল দিয়ে ভাত খাবার জন্য, কমলা জ্যাঠাইমা জিভ কেটে বলতেন, এটা তোমার খেতে ভালো লাগবে না। তবে তুমি খাচ্ছ কেন? চেঁচাতাম আমি। আমি যে বড় তাই বলে রহস্যের হাসি হাসতেন তিনি। আমি লুব্ধ দৃষ্টিতে তার খাওয়া দেখতাম। মনে হতো কি সুস্বাদুই না হবে খাবারটা, বড় হলেই এটাই খাবো আমি। কিন্তু একটু বড় হতেই বুঝতে পারলাম জ্যাঠাইমা কেন মাঝে মাঝে এভাবে ভাত খান। তখন তাকে এভাবে খেতে দেখলেই চিৎকার শুরু করতাম আমি, তুমি যেরকম খাচ্ছ আমিও ওরকমই খাবো। এমনকি পিসি যখন আমাকে খেতে ডাকতো তখনও আমি বলতাম, আমি গুড় তেঁতুল দিয়ে ভাত খাবো। পিসি বলতো, ছি, এভাবে খায় না। তবে কমলা জ্যাঠাইমা কেন খায়? ও খাক, তুমি কেন খাবে, বলতো পিসি। কমলা জ্যাঠাইমা যা খায় আমিও তাই খাবো। ঠাস করে মারবো একটা। কমলা জ্যাঠাইমার জন্য এত দরদ কিসে তোর, বলতো পিসি। কমলা জ্যাঠাইমা তো আমার মা, দেখো না, আমার জ্বর হলে ঠিক মায়ের মতো করে সারা রাত আমার মাথার কাছে বসে থাকে জ্যাঠাইমা। আমাকে মাথায় হাত বুলিয়ে দেয়, বার্লি গরম করে খাওয়ায়, গান গেয়ে ঘুম পাড়ায়। তবে কমলা জ্যাঠাইমা পচা খাবার খেলে আমি কেন ভালো খাবার খাবো? আমার জেদে শেষমেশ পিসি রেগে গিয়ে বাটিতে করে কিছু তরকারি দিয়ে দিত আমাকে। আমিও ছুটে গিয়ে তরকারির বাটিটা কমলা জ্যাঠাইমাকে দিয়ে আসতাম। তবে তিনি খুব লজ্জা পেতেন আমার ব্যবহারে, বারবার বলতেন, তুমি এমন করো কেন মা? আমার যা জোটে তাই খাই, তাতে কোনো দুঃখ নেই আমার। দয়া করে আমাদের থাকতে দিয়েছেন তোমার দাদু, এই না কত। আবার তাকে কেন জ্বালাতন করো বলো তো? আমি কিচ্ছু না বলে চুপ করে জড়িয়ে থাকতাম তাকে। আমি তাকেও বোঝাতে পারতাম না তিনি আমার কাছে কতখানি। প্রচণ্ড বৃষ্টির দুপুরে চাদর মুড়ি দিয়ে তার কাছে গল্প শোনা,
জ্বরের ঘোরে তার ঠান্ডা হাতের স্পর্শে শরীরের যন্ত্রণা কমে যাওয়া, মনে কষ্ট পেলে তাকে জড়িয়ে ধরে সব কষ্ট ভুলে যাওয়া, এসব আর কার কাছে পেতে পারতাম আমি? তিনি যে পুরোই আমার মা হয়ে উঠেছিলেন। মায়ের জন্য এইটুকু করব না তো কার জন্য করব? আমার 12 বছর বয়স হতে বাবা আমাকে তার কাছে নিয়ে গেলেন। আমি কি যে কান্না কেঁদেছিলাম, যাব না বলে। জ্যাঠাইমাও খুব কষ্ট পেয়েছিলেন। শেষে বাবা কথা দিয়েছিলেন কদিন পর পরই এখানে আমাকে নিয়ে আসবেন। তখন আমি বাবার সাথে যেতে রাজি হয়েছিলাম। কিন্তু 1 বছরের মধ্যে পিসির বিয়ে, দাদু মারা যাওয়া, তারপর গ্রামের বাড়ি বিক্রি করে দিয়ে সবার চলে আসা, সব পরপর ঘটে গেল। আমারও কমলা জ্যাঠাইমার সাথে আর দেখা হলো না। শুনেছিলাম তারাও অন্য কোথাও চলে গেছেন। অসীম আর বাবলুকে নিয়ে আমি কমলা জ্যাঠাইমার সাথে দেখা করতে চলেছি আজ। তার নাতির কাছে শুনেছিলাম হাওড়া পেরিয়ে হরিহরপুর বলে একটা গ্রামে থাকেন তারা। খুঁজে খুঁজে গিয়ে তার বাড়িতে হাজির হলাম। মাটির উঠোন, উঠোনের 3 দিকে 3টে মাটির বাড়ি, খড়ের চালা। এটাই তবে কমলা জ্যাঠাইমার বাড়ি? আমি গলা খাঁকারি দিয়ে উঠলাম দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে নিচু দরজাটা দিয়ে বেরিয়ে এলো বিনয়। আমাকে দেখেই ওর মুখ হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। ছুটোছুটি শুরু করে দিল সে। ওর মা, বাবা আর ছোট ভাইটাও বেরিয়ে এলো, কিন্তু কমলা জ্যাঠাইমাকে দেখতে পেলাম না। আমি তখন বললাম, কমলা জ্যাঠাইমা কোথায়? বিনয় আমাদের নিয়ে গেল ঘরের ভেতরে। প্রায় অন্ধকার ঘরের ভেতরে মলিন বিছানায় শুয়ে আছেন যে কঙ্কালসাল বৃদ্ধা, তার সঙ্গে কমলা জ্যাঠাইমার কোনো মিল খুঁজে পেলাম না আমি। কত বয়স হবে ওনার? বড়জোর 65, কিন্তু দেখে মনে হচ্ছে 90 বছরের বৃদ্ধা। বিনয় যখন বলল, ঠাম্মা, এই যে তোমার মিতু, তোমার মেয়ে। সঙ্গে সঙ্গে কি আশ্চর্য স্নেহময় হাসিতে উজ্জ্বল হয়ে উঠল বৃদ্ধার মুখ। তখনই কমলা জ্যাঠাইমাকে চিনে নিলাম আমি। সেই মমতা ভরা চোখ, স্নেহভরা হাসি আমার মনে উজ্জ্বল হয়েছিল সব সময়। কেঁদে ফেললাম আমি। আমাকে মাফ করো কমলা জ্যাঠাইমা, বড় স্বার্থপর আমি। নিজের সংসার আর কাজ নিয়ে ব্যস্ত থাকতে থাকতে একবারও তোমার কথা মনে পড়েনি আমার। কমলা জ্যাঠাইমা ব্যস্ত হয়ে আমার হাত চেপে ধরে বললেন, তাতে কি হয়েছে গো মা? এই তো এখন তুমি এসেছো আমার কাছে, আর কষ্ট কিসের? কিন্তু আমাদের ঠিকানা পেলে কি করে? তোমার জেঠুর সাথে তোমার পিসির দেখা হয়েছিল, তখনই তিনি জানতে পেরেছিলেন তোমাদের ঠিকানা। আস্তে আস্তে জানলাম কমলা জ্যাঠাইমার বর মানে জেঠু মারা গেছেন। ছোট ছেলে বিধু বিয়ে করে আলাদা থাকে, মায়ের খবর নেয় না। বড় ছেলে নিধু সবাইকে নিয়ে এই গ্রামে থাকে, কাঠমিস্ত্রির কাজ করে, কোনো মতে সংসার চালায়। 2 ছেলেকে ভালো করে মানুষ করাই এখন ওর একমাত্র স্বপ্ন। নিধুদার বউটাও বড় ভালো হয়েছে, যত্ন করে রেঁধে খাওয়ালো আমাদের। ডাল, কলমি শাক আর ডিমের ডালনা। খুব তৃপ্তি করে খেলাম আমরা 3 জনেই। ওর কাছে শুনলাম কমলা জ্যাঠাইমার নাকি ফুসফুসে বড় রকমের সংক্রমণ রয়েছে। এছাড়া হার্টেরও গোলমাল ধরা পড়েছে। ভালো করে চিকিৎসা করাতে গেলে প্রচুর খরচ। 2 ছেলের পড়াশোনার জন্য খরচ আছে। কি করে যে কি হবে কে জানে। বিকেলবেলা ফিরে যাবার সময় কমলা জ্যাঠাইমা কেঁদে ফেললেন। কি অসহায় যে দেখাচ্ছিল তাকে, কি রুগ্ন আর করুণ। বুকের ভেতরটা মুচড়ে উঠছিল আমার। কোনো মতে চোখের জল লুকিয়ে ফিরে চললাম অসীম আর বাবলুর সাথে। গ্রামের মাটির পথ ধরে সাবধানে গাড়ি চালাচ্ছিল অসীম। আমি অসীমকে বললাম, গাড়ি থামাও। কি হলো? অবাক হয়ে বলল অসীম। গাড়ি থামাও, কথা আছে তোমার সাথে। গাড়ি থামালো অসীম। বলল, বলো কি বলতে চাও? আমি আমার মাকে এভাবে ফেলে যেতে পারবো না। মানে? অসীম হাঁ। ভগবানের দয়ায় আমাদের কিছুর অভাব নেই অসীম, তবে আমার মায়ের চিকিৎসা হবে না কেন বলো? প্লিজ আমার মাকে আমাদের সাথে নিয়ে চলো অসীম। অবিরাম অশ্রুধারা আমার দুগাল ভিজিয়ে দিচ্ছিল। অসীম হাঁ করে তাকিয়েছিল আমার দিকে, বাবলুও। শেষ বিকেলে পাখিগুলো ডানা ঝাপটিয়ে উড়ে যাচ্ছিল নিশ্চিন্ত আশ্রয়ের দিকে। সেদিকে একবার তাকিয়ে গাড়ির মুখ ঘুরিয়ে দিল অসীম। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।